আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ক্লাস 6-এর যে অল সাবজেক্ট প্রশ্ন এবং উত্তর, সেখানে তোমরা বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্ট পেয়ে যাচ্ছ। এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। এবং ভিডিও শুরু করে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য সময় হবে 50 মিনিট। তো তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের পরে যদি তোমাদের মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তাহলে সেটা কমেন্টে জানাবে। তোমার জন্য আমি আরও এক সেট বাংলার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো তোমাদের সিলেবাসটা প্রথমে দেখে নাও, দিয়ে আমরা আসবো প্রশ্ন এবং তার উত্তরে। দেখে নাও তোমার দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্ন তোমাদের আসতে চলেছে সব চ্যাপ্টার থেকে। মরশুমের দিনে হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্তগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড আর বাঘ। আর তোমাদের যে হজবরলের যে বইটা আছে সেখান থেকে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের সিলেবাসে থাকবে। আর ভাষাচর্চা থেকে তোমাদের শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা থাকছে। এবার দেখে নিই যে কী টাইপের প্রশ্ন কত নম্বর থাকতে চলেছে। দেখো, তোমাদের গদ্য থেকে থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, মোট থাকে 6। কবিতা থেকেও ঠিক একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 6। ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ থাকছে। সহায়ক পাঠ থেকে দুটো 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5। অর্থাৎ মোট তোমাদের যেখানে এছাড়াও নির্মিত থেকে তোমাদের একটা প্রশ্ন থাকছে 4 নম্বরের, মোট এভাবে তোমাদের 25 নম্বর হয়েছে। তো এবার তোমরা কিন্তু দেখে নাও যে প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। তো এই প্রশ্ন উত্তর করার পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, যে আরও এক সেট দরকার হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্টের অপশন যদি ডিসেবল হয়ে যায় তাহলে অবশ্যই একটু লাইক করবে, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের আর এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার। আমি সেই মতো তোমাদের জন্য আর এক সেট ভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তাহলে তোমরা মন দিয়ে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে থাকো। সঠিক উত্তরটি বেছে রেখো। কিছু এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক, এ কথা কামনা করেছিল কে? ঘাস পাতা নাকি পিঁপড়ে নাকি সূর্য নাকি সকলেই? তো উত্তর এখানে হবে সূর্য। হানাহানি করে কেউ নিল ভরে, উক্ত লাইনটির পূর্ববর্তী ও পরবর্তী লাইনগুলি হলো। উত্তর যেটা হবে, কানাকড়ি নিয়ে কত টানাটানি, কেউ গেল খালি ফিরে। বোঝা গেল? ক্লান্তি পরস্পর, দুটি হলো যথাক্রমে বিশেষণ বিশেষ্য নাকি বিশেষ্য বিশেষণ নাকি বিশেষণ বিশেষণ নাকি বিশেষ্য বিশেষ্য। উত্তর হবে বিশেষণ বিশেষ্য। বোঝা গেল? এবার দেখো ঘ, বিদেশি অনুসর্গটি হলো বদলে নাকি বই নাকি বিনা। উত্তর হবে বদলে। সংস্কৃত অনুসর্গটি হলো সমীপ। অনুসর্গ বসে শব্দের আগে নাকি মাঝে নাকি পরে। উত্তর হবে পরে। তারপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, চিত্রগ্রীব গল্পের কথকের আর একটি বন্ধুর নাম কি ছিল? উত্তর লিখবে, চিত্রগ্রীব গল্পের কথকের আরেকটি বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব। কেমন যেন চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর লিখবে, কবির মনে হয়েছে পিঁপড়ের গতিবিধি তার পূর্ব পরিচিত, তাই তিনি এই কথা বলেছেন। গ নম্বর দেখো, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? তোমরা উত্তর লিখবে, মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল ও বিরহর আদিবাসী গোষ্ঠীর বাস। এবার দেখো পরে চলে আসছি ঘ নম্বরের প্রশ্ন, অমিয় চক্রবর্তীর একটি বইয়ের নাম লেখো। উত্তর লিখবে, অমিয় চক্রবর্তীর একটি বইয়ের নাম হলো পারাপার। নম্বর, শ্রী কাক্যেশ্বর কুচকুচের ঠিকানা লেখো।
উত্তর লিখবে শ্রী কাকেশ্বর কুচকুচের ঠিকানা 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। 4 নম্বর, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। তোমরা এর উত্তর লিখবে হিজি বীজ বীজকে দেখে। এটা তোমরা পূর্ণবাক্যেও লিখতে পারো। এবার চলে 3-এর দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পিঁপড়ে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর লিখবে যে জীব যত ছোটই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। তাহলে ক নম্বরটা হলো। এবার চলে আসছি খ নম্বরে। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কি হবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে। দেখো দুটো ভাগের প্রশ্ন আছে। দেখো উত্তর যেটা হবে, আমরা সকলে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের অবসানে এই পৃথিবী থেকে বিদায় নিই, অর্থাৎ মৃত্যুমুখে পতিত হই। এই দুদিনের ঘর কথার মাধ্যমে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন। আমাদের এই দুদিনের ঘরে পিঁপড়ে সকলকে ভালোবাসার বাঁধনে আদর করে ঘিরে রাখে। তাহলে দুটো প্রশ্নের উত্তর, এই যে এই পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্টের উত্তরও তোমরা এখানে পেয়ে গেলে। বোঝা গেছে? এবার দেখো গ নম্বর, উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে উধো আর বুধো 2 ভাই। গাছের ফোকরে তারা বসবাস করে। 2 ভাইতে রোজই মারপিট হয়। খানিকক্ষণ মারামারির পর বুধো উঠে দাঁড়িয়ে দাঁত কড়মড় করে বলে, তবে রে স্টুপিড উধো। সঙ্গে সঙ্গে উধো হুঙ্কার দেয়, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। যেন নারদে নারদে যুদ্ধ শুরু হয়। ঝটাপট খটাখট দমাদম ধপাধপ আওয়াজ করে মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপায়, আর বুধো ছটপট করে তাকে হাত বুলিয়ে দেয়। সবশেষে 2 ভাই কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে একজন অপরজনের গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে। এবার দেখো 4 নম্বরের যে প্রশ্ন, কম বেশি 100টি শব্দ অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি। স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত অথবা গ্রীষ্মের একটি দুপুর। তো দেখো এখানে আমি দুটো তোমাদের দেখিয়ে দিয়েছি, ঋতুরাজ বসন্ত এবং স্বামী বিবেকানন্দ। তো দেখো প্রথম ঋতুরাজ বসন্ত কি হবে। বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলা ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতাঝরা গাছগুলিতে নতুন পাতা জন্মায়। আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। এই বাতাস মন উদাস করে দেয়। অথবা তোমরা এখান থেকে স্বামী বিবেকানন্দ লিখতে পারো। তো সেটাও আমি এখানে লিখে দিয়েছি। দেখো স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী। সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ভিডিও শুরু আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে।
নিচের প্রশ্নগুলি 2-1টি কথায় উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। 5-1-5। বেদের অপর নাম কি? উত্তর লিখবে শ্রুতি। 2 নম্বর দেখো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি? উত্তর লিখবে ত্রিপিটক। 3 নম্বর দেখো দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম লেখো। উত্তর লিখবে অশ্মক বা অশোক। 4 নম্বর দেখো মহাক্ষত্রপ উপাধিটি কার? উত্তর লিখবে মহাক্ষত্রপ উপাধিটি খহরত শাখার নহপানের। 5 নম্বর অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গেছে? উত্তর লিখবে সারনাথে। 6 নম্বর দেখো আজীবিক গোষ্ঠী কে করে তোলেন? উত্তর লিখবে মক্ষলী গোশাল। তারপর দেখো 7 নম্বর দেখো ভদ্রবাহু কে ছিলেন? উত্তর লিখবে দিগম্বরপন্থীদের নেতা ছিলেন ভদ্রবাহু। এবার দেখো চলে আসে 2 দাগের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ড্যাশ হলো বড় পাথরের সমাধি? তোমার উত্তর লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 2 নম্বর দেখো আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ? উত্তর লিখবে বৌদ্ধ ধর্মের অংশ হচ্ছে আর্য সত্য। 3 নম্বর মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ড্যাশ? উত্তর লিখবে মগধ রাজ্য। 4 নম্বর দেখো দ্বিতীয় পুলকেশী সহকবি ড্যাশ আইহোল প্রশস্তি লিখেছিলেন? উত্তর লিখবে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাপতি রবিকীর্তি এটা লিখেছিলেন। 5 নম্বর ড্যাশ খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকে হর্ষ শব্দ গোনা শুরু হয়? উত্তর লিখবে 606 খ্রিস্টাব্দে। 6 নম্বর দেখো গুপ্ত আমলের পূর্ব উপকূলের ড্যাশ বন্দর বিখ্যাত ছিল? তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত ছিল। এবার দেখো চলে আসছি টিকা লেখো। যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান আছে 3। প্রথম টিকা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। কি লিখবে তোমরা? দুঃখ অবসানের মার্গ বা উপায়কে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই 8টি মার্গ একত্রে দুঃখের অবসান ঘটায়। এই মার্গগুলি 8টি বিভিন্ন স্তর নয়, বরং একে অপরের উপর নির্ভরশীল, পরস্পর সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ পথের সৃষ্টি করে। 8টি মার্গ হলো সম্যক দৃষ্টি, সঠিক উপলব্ধি যার ফলে চতুরার্য সত্যগুলি প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারা, সম্যক সংকল্প সত্য লাভ করার জন্য দৃঢ় বাসনা রাখা। 3 নম্বর সম্যক বাক্য মিথ্যা কথা, কঠোর বাক্য, পরনিন্দা, বৃথা আলাপ ও মূর্খের মতো বাক্যালাপ থেকে নিবৃত থাকা। 4 নম্বর সম্যক আচরণ প্রাণী হত্যা, চুরি, অন্যায় বিচার ও অসংযম হতে সম্পূর্ণরূপে নিজেকে বিরত থাকা। 5 নম্বর সম্যক আজীবন সুস্থ ও সবলতার জন্য সৎ উপায়ে জীবন ধারণ করা, জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা, সম্পূর্ণরূপে পাপ ও কলুষমুক্ত হওয়া। 6 সম্যক প্রচেষ্টা মনকে শুদ্ধ ও পবিত্র রাখার জন্য সব সময় অন্যায় কাজ হতে বিরত থাকার ও ভালো কাজের চেষ্টা করা। 7 সম্যক স্মৃতি দেহ ও মনে সম্পূর্ণ সজাগ ও সচেতন থাকা। 8 সম্যক সমাধি ধ্যান অর্থাৎ পরিপূর্ণ একাগ্রতার নাম ধ্যান বা সমাধির 4টি স্তর। শেষ স্তরে নির্বাণ লাভ হয়। এই অবস্থায় মানুষের মোহ ও অবিদ্যা চিরতরে দূর হয়ে জন্ম ও দুঃখের পরিসমাপ্তি ঘটে। তারপর দেখো 2 নম্বর যে প্রশ্ন বৌদ্ধ ধর্ম সঙ্গীত নিয়ে টিকা। উত্তর লিখবে প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন বা বৌদ্ধ সংগীতি। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুগামীরা একত্রিত হয়ে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। সম্রাট অজাতশত্রু আমলে রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী গৌতম বুদ্ধের বাণী নিয়ে রচিত হয় বিনয় পিটক ও সূত্র পিটক। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি গৌতম বুদ্ধের মৃত্যুর 100 বছর পর সম্রাট কালাশকের আমলে আনুমানিক 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়। স্থান ছিল বৈশালী এবং সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময়ে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত। সম্মেলনের ফলস্বরূপ অভিধর্ম পিটক সংকলিত হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় 72 খ্রিস্টপূর্বাব্দে কনিষ্কের আমলে কাশ্মীরে। এই সম্মেলনে সভাপতিত্ব করেন বসুমিত্র। এই সময়ে বৌদ্ধ ধর্মের অনুগামীরা বিভিন্ন বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই 2 শাখায় বিভক্ত হয়। তারপর 3 নম্বর দেখো টিকা জৈন ধর্মের ত্রিরত্ন কি? উত্তর লিখবে জৈন ধর্মে মনে করা হয় কর্মের বন্ধনে জীবকে অপবিত্র করে। কৃতকর্মের ফল ভোগ করতেই জীবের পুনর্জন্ম ঘটে। এই কর্মবন্ধন ছিন্ন করতে পারলেই মানুষের বা জীবের মুক্তি ঘটবে। জৈন ধর্মের লক্ষ্যই হলো এই মোক্ষ বা মুক্তিলাভ। মুক্তিলাভের জন্য জৈন ধর্মে 1 সৎ বিশ্বাস, 2 সৎ জ্ঞান, 3 সৎ আচরণ এই 3টি নীতি বা ত্রিরত্ন পালন করার উপদেশ দেওয়া হয়েছে। মোক্ষ লাভের এই 3টি নীতিকে ত্রিরত্ন বলা হয়।
তারপরে দেখো প্রশ্ন আসতে পারে সকারি কাকে বলে ও কেন বলা হয়। তারপরে প্রশ্ন আসতে পারে মগধ কেন শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। তোমরা এর উত্তর লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে 16টি মহাজনপদ ছিল। এই মহাজনপদগুলির মধ্যে মগধের উত্থানের পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। মগধের উত্থানের প্রধান কারণগুলি হলো ভৌগোলিক অবস্থান। মগধ রাজ্যটির নদী ও পাহাড় দ্বারা বেষ্টিত হয় এক ধরনের প্রাকৃতিক সুরক্ষিত বলয় তৈরি হয়েছিল, ফলে শত্রুপক্ষে আক্রমণ সহজসাধ্য ছিল না। তাছাড়া উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে অনেক দূরে হওয়ায় বিদেশি আক্রমণকারীদের পক্ষে ভারতের অভ্যন্তরে এত দূরে আক্রমণ করা সহজ ছিল না। 2 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি। উর্বর কৃষিজমি, খনিজ সম্পদ, অরণ্য সম্পদের প্রয়োগের কারণে মগধ সাম্রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। তাছাড়া মগধের বৈদেশিক বাণিজ্যে সেখানে অর্থনীতি মজবুত হয়েছিল। এই আর্থিক শক্তি মগধের সামরিক শক্তির ভিত শক্ত করেছিল। তারপরে সুযোগ্য নেতৃত্ব। বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মতো শক্তিশালী ও বিচক্ষণ ব্যক্তিত্ব মগধের শাসক ছিলেন। তাদের সুযোগ্য নেতৃত্ব মগধের উত্থানকে সাহায্য করেছিল। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির একটি যে কোনো উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। অশোকের ধর্ম সম্বন্ধে যা যেমন লেখো। 2 গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব নির্ণয় করো। ঠিক আছে, এই সব প্রশ্নই তোমাদের থাকতে পারে। আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমাদের এই প্রশ্নোত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তো দেখে নাও তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, জল, স্থল, বাতাস এই চ্যাপ্টারটা, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের অরণ্য ও বন্যপ্রাণী, এই কটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে লেখো। 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। জেট বিমানগুলি নির্বিঘ্নে চলাচল করে ট্রোপোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে? তোমরা উত্তর লিখবে বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। বোঝা গেছে। তারপর চলে 2 নম্বর, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মাউন্ট এরেবাস নাকি ভিনসন ম্যাসিভ নাকি মাউন্ট এভারেস্ট নাকি জ্যাকসন শৃঙ্গ? উত্তর হবে বি, ভিনসন ম্যাসিভ। 3 নম্বর, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় কতটা? তোমরা এর সঠিক উত্তর যেটা হবে বি, 6.4 ডিগ্রি সেলসিয়াস। তারপর 4 নম্বর, কোনটি গ্রিনহাউস গ্যাসেদের মধ্যে? দেখো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন, এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে বি, কার্বন ডাইঅক্সাইড। তারপরে যে 5 নম্বর যে প্রশ্ন, উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে কোনটা হয়? উত্তরপ্রদেশে যেটা হয় লু, কালবৈশাখী, আঁধি, এর মধ্যে সঠিক উত্তর হবে লু। চলে আসি পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানেও প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ওশিয়ানিয়া। 2 নম্বর, আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় আন্টার্কটিকা মহাদেশকে। 3 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর, ফ্রিজ থেকে নির্গত গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। 5 নম্বর, আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে বলা হয় অক্টা। কি বলা হয় তাহলে? আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে বলা হয় অক্টা। এবার দেখো আমরা চলে এসেছি 3-এর দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির একটি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। অতীতে অখণ্ড স্থলভাগ বা মহাদেশটির নাম কি ছিল? উত্তর হচ্ছে প্যানজিয়া। আন্টার্কটিকার শীতলতম স্থান কোনটি? উত্তর লিখবে তোমরা ভস্টক। সমুদ্র উপকূলভাগে কী ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর লিখবে সমভাবাপন্ন প্রকৃতির। 4 নম্বর, কত সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? উত্তর লিখবে জাপানের 2011 সালের 11ই মার্চ। 5 নম্বর লিখবে কোন যন্ত্রের সাহায্যে, প্রশ্ন থাকবে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? তোমরা উত্তর কি লিখবে? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। 6 নম্বর, আন্টার্কটিকার সমুদ্রে চিংড়ি জাতীয় প্রাণীটির নাম কি? তোমরা এর উত্তর লিখবে ক্রিল। তারপর দেখো 4-এর দাগের যে প্রশ্ন, এখানে যে কোনো 2টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। শিলামণ্ডল কাকে বলে? তোমরা উত্তর কি লিখবে? সমগ্র ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডল বলতে পৃথিবীর উপরিভাগের কঠিন অংশকে বোঝানো হয়।
2 নম্বর, দৈনিক উষ্ণতার প্রসার পার্থক্য কাকে বলে? তোমরা উত্তর লিখবে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার পার্থক্য বলা হয়। তারপরে 3 নম্বর যে প্রশ্ন, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে? তোমরা উত্তর লিখবে সূর্য থেকে পৃথিবীতে আগত তাপের পরিমাণ, যে পরিমাণ অংশ পৃথিবীকে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে তাকে কার্যকরী সৌরবিকিরণ বলে। অভয়ারণ্য কাকে বলে? তারপরে প্রশ্ন, তোমরা এর উত্তর লিখবে যে নির্দিষ্ট অরণ্যে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে এবং প্রজনন করতে পারে তাকে অভয়ারণ্য বলে। 5 নম্বরের যে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টে পার্থক্য লেখো। তোমরা এর উত্তর লিখবে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। তারপরে এটার আবার জলবায়ুর ক্ষেত্রে লিখবে কোনো বিস্তৃত অঞ্চলে কমপক্ষে 30 থেকে 50 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। আবার আবহাওয়ার ক্ষেত্রে 2 নম্বরে লিখবে আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা। আর 2 নম্বরের ক্ষেত্রে জলবায়ুতে লিখবে জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা। 3 নম্বরে আবহাওয়ার ক্ষেত্রে লিখবে আবহাওয়া কোনো স্বল্প পরিসরের সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে। 3 নম্বরে জলবায়ুর ক্ষেত্রে লিখবে একটি বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। তারপরে যে 2 নম্বর যে প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। তোমরা উত্তরে লিখবে অ্যাসিড বৃষ্টির প্রভাব, পয়েন্ট করবে। অ্যাসিড বৃষ্টির ফলে নিম্নলিখিত ক্ষতিকারক প্রভাবগুলি লক্ষ্য করা যায়, যথা 1 মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাস। অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি পায়, ফলে বিভিন্ন ধরনের শাক, সবজি, আলু ও মটরশুঁটি জাতীয় শস্যের উৎপাদন ব্যাহত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে জলদূষণ বৃদ্ধি। অ্যাসিড বৃষ্টির ফলে ভূপৃষ্ঠীয় জলরাশি থেকে জল আম্লিক হয়ে ওঠে, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর অরণ্য নিধন। অ্যাসিড বৃষ্টির ফলে বীজের অঙ্কুরোদ্গম বাধা পায়, উদ্ভিদের পাতা বিনষ্ট হয় ও পাতার উপরে ঝোপঝোপ দাগ দেখা যায়। 4 নম্বর মানসিক প্রভাব। অম্লবৃষ্টির ফলে মানুষের ত্বক, কোষ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। 5 নম্বর পশু পাখির সংখ্যা হ্রাস। অ্যাসিড বৃষ্টির ফলে কোনো অঞ্চলের পশু পাখির সংখ্যা হ্রাস পায়, যেমন ভরতপুরের পাখিরালয়ে হ্রদের জলে সালফার ডাইঅক্সাইড ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পায়। 6 নম্বর স্থাপত্য ও স্মৃতিসৌধের ক্ষতি। অ্যাসিড বৃষ্টির ফলে স্থাপত্য শিল্প, স্মৃতিসৌধ, মনুমেন্ট ও আর্টলেগে ক্ষতিগ্রস্ত হয়, যেমন ভারতের আগ্রার তাজমহল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর 3 নম্বর যে প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি বা প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপ হ্রাস পায়। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলা হয়। ভূপৃষ্ঠের ওপরে 10 থেকে 13 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপ একই হারে কমতে থাকে। মধ্য অক্ষাংশে বা মিডল ল্যাটিটিউডে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের উত্তাপ -75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 2 নম্বর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% ধারণ করে ট্রপোস্ফিয়ার, এই জন্য এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি। 3 নম্বর, ট্রপোস্ফিয়ারের ওপরে স্তরে জলীয় বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে। 4 নম্বর, এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 90%। তারপরে যে 4 নম্বরের প্রশ্ন আছে, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তোমরা উত্তর লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকতে এবং বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করতে অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। 2 নম্বরে তোমরা লিখবে জীবজগতের ভারসাম্য রক্ষা। পরিবেশে জীবজগতের ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। 3 নম্বরে তোমরা লিখবে মরুভূমির সম্প্রসারণ। মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য অরণ্য সংরক্ষণ করতে হবে। 4 নম্বরে লিখবে ভৌম জলের ভাণ্ডার পূরণ করা। ভৌম জলের ভাণ্ডার যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য অরণ্য সংরক্ষণ করা উচিত। তাহলে এই গেল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রটি কেমন হতে পারে তার একটা ছোট্ট ধারণা। আজ আমি তোমাদের 2024 সালের ষষ্ঠ শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র কেমন ধরনের হতে পারে তার একটা সম্যক ধারণা দিতে চলেছি। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় পাবে 50 মিনিট।
তো এর আগে তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং ইংরেজির প্রশ্নোত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এই অঙ্কের তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে থাকছে একবার দেখে নিই চলো। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণভাগ থাকছে, মেট্রিক পদ্ধতি থাকছে, শতকরা থাকছে, আবৃত্ত দশমিক সংখ্যা থাকছে, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা থাকছে, 3টি সংখ্যার গসাগু ও লসাগু থাকছে, তথ্য সাজানো ও বিচার এখান থেকে প্রশ্ন থাকছে, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা এখান থেকে থাকছে, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় থাকছে, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কে ধারণা থাকছে। ঠিক আছে, এইগুলো তোমাদের অঙ্কে থাকছে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নোত্তর পর্বটি। কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 1। 4 পূর্ণ 8-এর 13 গুণ 7 পূর্ণ 4-এর 5 সমান কত হবে সেটা তোমরা আশা করি করতে পারবে। এটাকে ভেঙে নিয়ে তোমরা এটা করে নেবে। 0.6 × 0.3 × 0.2 সমান কত সেটার উত্তর তোমরা লিখবে। 4.07 লিটার সমান কত মিলিলিটার সেটা লিখবে। 19-এর 100-কে শতকরায় পরিণত করো। ঠিক আছে। প্রিজমের ভূমি পঞ্চভুজ হলে তার প্রান্তিকী সংখ্যা কত? সমরেখ বিন্দু কাকে বলে? -8-এর চেয়ে বড় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -7-এর সঙ্গে কত যোগ করলে -12 পাওয়া যাবে? 1.35-কে যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হয়? তারপরে একটিমাত্র তল দ্বারা গঠিত ঘন বস্তুটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। এবার দেখো পরেরটা, 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 4 × 2 = 8। যোগফল নির্ণয় করো। -11 + +18 + -16 এটা যোগফল তোমার নির্ণয় করতে হবে। পাবে হচ্ছে 2 নম্বর। এবার দেখো বি নম্বরে কি আছে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কতগুলি কুল ভালো আছে? বোঝা গেছে। তারপরে দেখো 3-এর 4-এর মধ্যে 1-এর 16 এর মধ্যে কতবার আছে? ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে তোমরা পেয়ে যাবে। ডি দেখো, একটি আয়তঘনকের তল সংখ্যা এবং প্রান্ত রেখার সংখ্যার সমষ্টি কত? ই দেখো, -7 - -8 কত? দেখো মাইনাসে প্লাস হয়ে যায়, সেইভাবে তোমরা এটা করে নেবে। এফ দেখো, 0.272-কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তারপর দেখো 3 নম্বরের যে 3-এর দাগের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে, 3 × 9। সরল করো 2 পূর্ণ 3-এর 4 যোগ 3 পূর্ণ 1-এর 2 ভাগ 2 পূর্ণ 1-এর 7। এটা আছে তোমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভাগ আছে 13 পূর্ণ 1-এর 4। এবার চলে আসছে বি নম্বর। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? এটা আছে দেখো। তারপরে দেখো সি নম্বর কি আছে, মান নির্ণয় করো। -20-এর বিপরীত সংখ্যা -7-এর বিপরীত সংখ্যা -8। তারপরে দেখো ডি নম্বরে একটা তোমাদের দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। দেখো জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এই যে জ্যামিতিক চিত্রটি দেখে নাও। দেখো এটা আছে 30 সেন্টিমিটার, এটা আছে 13 সেন্টিমিটার, এটা আছে 5, এটা 5, এটা 13। তো এটার পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে হচ্ছে এই ধার বরাবর যেটা তোমাদের দৈর্ঘ্য সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো এই গেল তোমাদের অঙ্কের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র। আশা করি এই দ্বিতীয় পার্বিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নপত্র তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যদি না থেকে দেখো, স্যার ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে আমি যাব। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেটা রয়েছে, লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউজ, লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন, লেসন 8 গুড বাই টু দ্য মুন।
এই সব চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। এবার দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বগুলি। সিন আছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম এফার সেভারাল টাইম, আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুয়াইস। এই যে তোমাদের এই সিনটা আছে, এই সিনটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কীরকম প্রশ্ন আসতে পারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। তোমাদের যে ওপরের যে টেক্সটটা আছে সেখান থেকে নিয়ে কিছু উত্তর করতে হবে। প্রথম যে প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটার গো টু দ্য ম্যাজিক শপ, কেন যে বক্তা ম্যাজিক শপে গিয়েছিলেন, তো সেটার উত্তর তোমার লিখতে হবে। নেম দ্য আইটেমস হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য শপ, দোকানে কোন কোন জিনিসপত্র অ্যাভেলেবল ছিল বা দোকানে কোন কোন জিনিসপত্র ছিল। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক ইন দ্য মিরর অফ দ্য শপ, এর উত্তরগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এর জন্য তোমাদের নাম্বার থাকবে 6 নম্বর। এবার দেখো চলে আসছি বিতে, রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেটা সত্য সেখানে লিখবে তোমরা টি, আর যেটা মিথ্যা সেখানে লিখবে তোমরা ফলস। দেখো তোমাদের প্রথম যেটা আছে, দ্য শপম্যান ওয়ান্টেড টু হেল্প দ্য ন্যারেটার অ্যান্ড হিজ সন, এটা ট্রু না ফলস তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো, দ্য ন্যারেটার হ্যাড নেভার সিন দ্য শপ বিফোর হি এন্টার্ড দ্য শপ, এটা ট্রু না ফলস এটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো সি নম্বর, দে ওয়ার গ্রেটলি অ্যামিউজ টু সি দ্য ম্যাজিক আইটেমস ইন দ্য শপ, এটা ট্রু না ফলস এটাও তোমার লিখতে হবে। এখানে তোমাদের 3 হয়ে গেল। এবার দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা কি আছে, দ্য কিং অফ ফুটবল পেলে ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন ব্রাজিল অন 23rd October 1940 and his first trainer was his father. Dondino, later the Brazilian coach, Fiola trained him. In 1957, he played his first football game for Brazil in the national team against Argentina. The very next year, he played for Brazil in the World Cup match against Sweden. তো এই ছিল একটা টেক্সট। এই টেক্সট থেকে নিয়ে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। দেখো বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। এই যে এই টেক্সটটা আছে এখান থেকে নিয়ে তোমাদের কিছু ইনফরমেশান নিয়ে এর উত্তরগুলো তোমাদের করতে বলেছে। পেলে ওয়াজ বর্ন, পেলে কত সালে জন্মেছিল, এটা এখানে দেখো পেলে এখানে লেখা আছে কত সাল বা কত তারিখে, ব্রাজিল অন 23rd October 1940, হ্যাঁ এটা তোমার লিখে দেবে। হি প্লেড ফর ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ এগেন্স্ট সুইডেন, সুইডেনের সঙ্গে কত সালে খেলেছিল ওয়ার্ল্ড কাপে, দেখো এখানে লেখা আছে দ্য ভেরি নেক্সট ইয়ার, 1957 সে খেলা শুরু করেছিল, আর ভেরি নেক্সট ইয়ার মানে 1958 সে সুইডেনের সঙ্গে খেলেছিল, সেটার উত্তর তোমার লিখে দেবে। হিজ কোচেস ওয়ার, তার কোচ কারা কারা ছিল, প্রথমে তার বাবা কোচ ছিল, তো সেটা নিয়েই তোমরা লিখবে কে ছিল সেটা তোমরা এখানে লিখে দেবে। হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর হিজ কান্ট্রি এগেনস্ট, কার সঙ্গে প্রথম খেলেছিল, ফার্স্ট খেলেছিল দেখো আর্জেন্টিনার সঙ্গে, সেটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, সত্য হলে টি লিখবে এবং মিথ্যা হলে তোমরা ফলস লিখবে। পিপল কল পেলে দ্য কিং অফ ফুটবল, এটা সত্য না মিথ্যা লিখবে। পেলে ওয়াজ এ ব্রাজিলিয়ান ফুটবলার, এটা সত্য না মিথ্যা লিখবে, আমরা জানি এটা সত্য। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, তোমাদেরকে আর্টিকেল নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আর্টিকেল হবে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। তো দেখো, দেয়ার ইজ, এখানে কি বসবে, কোন আর্টিকেল বসবে, ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, সি অ্যারাইভ ড্যাশ আওয়ার লেট, তো এখানে কোন আর্টিকেল বসবে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবার দেখো বলেছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্যাকেট, ব্যাকেটে যেটা দেখো যা যা আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম যেটা হবে সেটা লিখতে হবে। নো নিউজ, ইজ অথবা আর, গুড নিউজ, এখানে ইজ না আর বসবে। Each of the children has na have arrived late. Rita, as well as her sister, is na are taking part in the school sports. এটা কি বসবে তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। এবার দেখো 5 নম্বর, দেখো fill in the blanks with suitable adjective from the box. এখানে বলেছে, এখানে the book is dash written, I cannot find my pet dog dash, you shall dash see a film, the soldier fought dash। তো এখানে দেখো হেল্প বক্স আছে, ওয়েল, ব্রেভলি, হেয়ার, সুন, এয়ারলি, এখান থেকে নিয়ে কিন্তু তোমরা এইটাও ফিল আপ করবে অ্যাডজেক্টিভ। আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তো এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের প্রশ্ন, তার আগে তোমাদের কিন্তু অলরেডি আমি সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা
ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে, তারপরে আমি কিন্তু প্রশ্নোত্তর পর্বে আসব। দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমার যেটা রয়েছে শিলা ও খনিজ পদার্থ, 55 থেকে 62 পেজ, মাপযোগ ও পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, আর মানুষের শরীর। এই কটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। আচ্ছা,
তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমার লিখিত পরীক্ষার পূর্ণমান থাকছে 10 এবং সময় থাকছে 15 মিনিট। তো এই সিলেবাসটা তোমরা একবার বুঝে নাও ভালো করে। দেখো তোমাদের লিখিত পরীক্ষায় 10 থাকছে। লিখিত পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা স্বাস্থ্য শিক্ষা থেকে প্রশ্ন আসবে এবং দেশাত্মবোধ থেকে প্রশ্নটা আসবে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। আর তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 নম্বর থাকছে, সেখানে তোমাদের কোনটা থাকছে দেখো, একক ক্রিয়া যে কোনো একটি করতে হবে। 4 নম্বর থাকছে এখানে দাবা, অ্যারোবিক অথবা ব্যাডমিন্টন, এর মধ্যে যে কোনো একটি। আর দলগত খেলা এটাও যে কোনো একটি। 6 নম্বর থাকছে ফুটবল, কবাডি, ক্রিকেট আর হ্যান্ডবল। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো একটি। তো অনেক স্কুলে এই তোমাদের লিখিত পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার পরিবর্তন হতে পারে বা এগুলোর মধ্যে যে কোনো কিছু নাও করাতে পারে। তোমাদের যেটা আমি বলছি সেটা হচ্ছে তোমাদের যেটা পর্ষদ থেকে নির্ধারিত সিলেবাস সেটা অনুযায়ী বলছি। এবার তোমাদের স্কুল ভেদে এটা পরিবর্তন হতে পারে, যে তোমাদের স্কুলে লিখিত পরীক্ষা বেশি নাম্বারে নিতে পারে বা কম নাম্বারে নিতে পারে বা এই নাম্বারে নিতে পারে, বা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় অন্য কিছুও করতে পারে। এটা তোমাদের স্কুলের উপর নির্ভর করছে। তাহলে তোমরা মন দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শূন্যস্থান